হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা যদিও এটা ছোট্ট বিষয় নয়, খুব বড় বিষয়। আর বড় বিষয়গুলো ফেসবুকে অনলাইন বেশিক্ষণ বললে অনেকেই হয়তো শুনতে ইচ্ছে করবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষামূলক আমার দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছরের পড়ানোর অভিজ্ঞতা, এবং আমরা একটা টাইমে ১০০-র উপরে ছেলে মেয়ে পড়াতাম এবং বহু ছেলে মেয়ে পড়িয়েছি, বহু ছেলে মেয়ে আজকে বড় বড় জায়গায় পৌঁছেছে। যাই হোক, আজকে একটা ছোট্ট দু একটি কথা বলবো। তার সঙ্গে আর একটা বড় বিষয় বলে রাখি যে আমি এটা স্থির করলাম জানি, কারণ বেশিক্ষণ বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রশিক্ষণ পড়ে যায়, সেই প্রশিক্ষণগুলোর সঙ্গে যুক্ত থাকতে হয়। আমরা এমএসএমইর ট্রেনিংগুলো করাই, এছাড়াও একটা ওয়ার্ল্ড ব্যাংক স্পন্সার কিছু ট্রেনিং আছে। সেই ট্রেনিংগুলোয় কখন কোন দিন ডাক পড়বে জানা নেই। সেই কারণে ঠিক করেছি রবিবার দিনটা সাধারণত ফাঁকা থাকে। রবিবার দিন একদম 4টের থেকে ইউটিউবে অনলাইনে থাকব। যদি কেউ মনে করেন শিক্ষামূলক ভিডিওগুলো শোনার জন্য এবং বিভিন্ন বিষয়, শুধু প্রশিক্ষণ নয়, একটা মানব সম্পদের উন্নয়ন, মানুষের একটা ভালো মনের মানুষ তৈরির ক্ষেত্রে আমরা যতটুক যা শিখেছি এনআইআরডিপিআর হায়দ্রাবাদ এবং আমাদের স্টার পার্ট এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যে সমস্ত বিভিন্ন সারা ভারতবর্ষের বড় বড় ট্রেনিং ইনস্টিটিউটগুলো থেকে আমাদের যতটুকু শেখানো হয়েছে সেই শিক্ষণীয় বিষয়গুলোই এখানে দিয়ে যেতে চাই। কারণ আমরা তো মানে আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, কালকের সূর্য আমার জন্য উঠবে কিনা আমরা কেউই জানি না। যতক্ষণ আছি ততক্ষণ আমরা যদি কিছুটা অন্তত ভালো করতে পারি, সেটাই আমাদের জীবনের শেষ ইচ্ছা হবে। যাই হোক, আমরা আবার বললাম যে ইউটিউবে প্রত্যেকটা রবিবার আমি 4টের থেকে শিক্ষামূলক ভিডিওগুলো, বিভিন্ন রকমের সমস্যা, যদি কেউ কোনো সমস্যা জানান, বিজ্ঞানসম্মত সমস্যাগুলো উচ্চ মাধ্যমিক লেভেল অবধি, যেহেতু যে বিষয়ে মানে স্পেশালাইজড, সেক্ষেত্রে এই 11-12 ক্ষেত্রে জীববিদ্যাগত যে কোনো সমস্যা আলোচনা করা যেতে পারে। মাধ্যমিক অবধি যে কোনো বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়েই আলোচনা করা যেতে পারে। এছাড়া মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা যে সমস্ত বিষয়গুলো রাজ্য সরকারের পক্ষ থেকে স্বনির্ভর দল থেকে শুরু করে এনআরএলএম, বিভিন্ন স্কিম প্রকল্প, এই বিষয়ে জানা বোঝার জায়গাগুলো যদি আমরা পরিষ্কার করতে পারি, আমরা আলোচনা করতেই পারি এবং সেখানে একটু বড় করে বিশদ করে আলোচনাগুলো করা যাবে। এখানে ছোট্ট করে আমি আজকে একটা বিষয় আলোচনা করি, যদিও আমরা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলি বা শেখাই যখন নোট লেখাই। এখন তো এমসিকিউ, ছোট ছোট প্রশ্ন, সাবজেক্টিভ জায়গাটাই নেই, রাইটিং এবিলিটির ব্যাপারটা নেই, ছোট ছোট করেই আমাদের পড়া। সেই কারণে পয়েন্ট কথাটা আমরা কিন্তু বারবার বলি, পয়েন্ট করে লেখো, পয়েন্ট করে লেখো, ছোট করে লেখো, বোল্ড করে লেখো। এই পয়েন্ট বিষয়টা কি, এই ব্যাখ্যাটা যদি আমাদের জানা থাকে, আশা করা যায় যে অনেকটা আমরা মানে কি বলবো, সক্ষম হব। অর্থাৎ জানা বোঝার জায়গাটা আমরা আরও দক্ষ হব। সক্ষম অর্থাৎ নতুন বিষয়, নতুন জানার বিষয়গুলো যখন আমরা ভালো করে আয়ত্ত করতে পারবো এবং সেটা যখন দিতে পারবো, তখনই অ্যাকচুয়ালি আমাদের সক্ষম বলবে, সক্ষমতা বা দক্ষতার মানে পৌঁছাবো। যাই হোক, এই পয়েন্টসের প্রথম পিটাই হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। এই বলতে গেলে সারাদিন লেগে যাবে, সেগুলো আমরা চেষ্টা করব ওই ইউটিউবে যখন আমরা লাইভ করব। এছাড়া তো প্রশিক্ষণের দিনগুলোতে কিছুটা চেষ্টা করি সবাই যাতে দেখতে পায় বা দেখানোর জন্য, কিন্তু একদম নির্দিষ্ট থাকবে ইউটিউবে রবিবার 4টের সময়। যে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার আশা রাখি এবং অবশ্যই সেই প্রশ্নগুলো আমরা
জানা বোঝার জায়গাগুলো একে অপরের আলোচনা করে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন আসুন এই পয়েন্টস করে করে লিখতে লিখতে বলার মধ্যে পয়েন্টসের পিটা কি? পিটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস, পিপুল অ্যাওয়ারনেস। যা বলি তাহলে এই যে পিপুল অ্যাওয়ারনেস বা পাবলিক অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস কথাটা আরো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেহেতু পিপুল অ্যাওয়ারনেস, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ওটা হয়ে যাবে পিপুল অ্যাওয়ারনেস, স্টুডেন্টদের সচেতন করা। সচেতন এটা একটা, দেখুন আমাদের উন্নয়নটা এমন হয়ে গেছে যে গিভ অ্যান্ড টেক, কিছু দিতে হবে, না দিলে যেন কোনো উন্নয়ন মানে কিছুই হবে না, এরকম একটা বিষয় চলে এসছে। কিন্তু সরকার এখন খালি দিয়েই যাবে, কিছু পাবে না, এটা হয় না। গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে আমরা চলে এসেছি, কারণ ট্যাক্স আমি দেব, তার বিনিময়ে আমাকে পরিষেবা দিচ্ছে, তাই না? এই যে দেওয়া নেওয়া ব্যাপারগুলো, বিষয়গুলো থাকেই। তাহলে আমরা মানে প্রথম পয়েন্টসেই বললাম অ্যাওয়ারনেস, সচেতন, পাবলিক অ্যাওয়ারনেস বা সচেতন কথাটা খুব কঠিন, প্রচুর আলোচনা, কিন্তু আমি ছোট্টর মধ্যে একটু বলার চেষ্টা করব। সচেতন তখনই বলবে, আমরা কিন্তু কেউ সচেতন নই। আমরা সচেতন হলে আমরা মুখে হাত দিতাম না বারবার, আমরা সচেতন হলে যত থুতু ফেলতাম না রাস্তাঘাটে। আজকে আমরা অফিসের সিঁড়ি দিয়ে উঠবো, দেখবো মানুষ যেন একটা জেনেটিক হয়ে গেছে যে সিঁড়ি দেখলেই, তার কর্নার দেখলেই মুখ দিয়ে একটা থুতু চলে আসে। আমরা জানি যে আজকে যে পরিবেশের অবস্থা, সেই পরিবেশে যদি আমরা একটু সচেতন হই, অনেক অসুখ বিসুখ থেকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রাখতে পারবো, ভালো রাখতে পারবো। এবং আমাদের জীবনের এটাই তো একমাত্র উদ্দেশ্য যে আমরা এমন কিছু করে যাই যাতে ভবিষ্যৎ প্রজন্মটা যেন ভালো থাকে, তারা যেন সুখে থাকে, তারা যেন সঠিক শিক্ষা পায়, তাদের মতো কুপ্রবৃত্তিগুলো যেন না প্রকাশ পায়, সেগুলো যেন আমরা তাদের নষ্ট করতে পারি, সংযম আনতে পারি। তাহলে এই পাবলিক অ্যাওয়ারনেসের প্রথম, এই অ্যাওয়ারনেসটা একটা সাইকেল, অ্যাওয়ারনেসটা অ্যাকচুয়ালি একটা সাইকেল। এই সাইকেলের তিনটে দিক আছে, তিনটে। এক নাম্বারে হচ্ছে জানা, 2 নাম্বার হচ্ছে করা, 3 নাম্বার হচ্ছে বোঝা। তাহলে এই অ্যাওয়ারনেসের জানা, করা, বোঝা। জানা মানে কি? জানবো কোথা দিয়ে, নলেজ কোথা দিয়ে পাওয়া যায়, এক বিরাট আলোচনা। খালি বই পড়েই নলেজ পাওয়া যায়, ভিডিও দেখেও নলেজ পাওয়া যায়, ইউটিউব থেকেও নলেজ পাওয়া যায়, ফেসবুক থেকেও নলেজ পাওয়া যায়। এখন তো বুঝতেই পারা যাচ্ছে যে মার্কেটিংটা পুরো ডিজিটাল মার্কেটিং আর এআই এর যুগ চলে এসছে। অর্থাৎ আমি যদি ডিজিটাইজড নিজেকে না করতে পারি, আপডেট না করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা পিছিয়ে পড়ছি। বেশিরভাগ ক্ষেত্রেই এই কমিউনিকেশনের একটা বড় মাধ্যম আমাদের এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কেউ খারাপ কিছু করছে, যুব সমাজকে নষ্ট করার চেষ্টা করছে, সেটাই একটা ক্ষতিকারক দিক। এবং সবাই মিলেই সেটাকে প্রতিহত করে একটা সুন্দর জায়গায় আমাদের সমাজ ব্যবস্থাটাকে নিয়ে আসতে হবে। যাই হোক, জানা মানে কি? জ্ঞানের পরিবর্তন। তাহলে কোথার থেকে জ্ঞান অর্জন করব না করব, বারবারই বলছি, এখানে আমি খুব ছোট করে বলে দেওয়ার চেষ্টা করি। জানা মানে জ্ঞানের পরিবর্তন। আপনার যা জ্ঞান আছে, খালি পুঁথিগত বিদ্যার কথা নয়, পুঁথিগত বিদ্যাই জ্ঞান, এটা কখনোই ভাবা যাবে না। কারণ আপনি যত অভিজ্ঞ হবেন, যত কাজ করবেন, আপনার মধ্যে যত অভিজ্ঞতা সঞ্চার হবে, এই জানার জায়গাটা অর্থাৎ জ্ঞানের জায়গাটা, জ্ঞানের পরিবর্তন হবে। আমরা বলি বুদ্ধি স্তরে, চেতনা স্তরে ঘা দেওয়ার চেষ্টা করি, আমরা আজেবাজে কথা বলি, অনেক কিছু করি। কেন? যদি বুদ্ধি স্তরে, চেতনা স্তরে ঘা বা আঘাত লাগে, তার কিন্তু একটা টার্নিং, প্রচুর ছেলে মেয়ের এরকম টার্নিং, তারা খুব কঠিন অবস্থা থেকে একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে, বিদেশে পর্যন্ত গেছে, বড় বড় সফলতার বড় বড় চরম শিখরে পৌঁছেছে। খালি ওই ঘা দেওয়াটা, বুদ্ধি স্তরে, চেতনা স্তরে ঘা দেওয়াটা। যারা এই বুদ্ধি স্তরে, চেতনা স্তরে ঘা দেওয়াটা নিতে পারেনি, তারা ভয় পেয়েছে, পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়া নিজের ভিতর থেকে কিন্তু পালিয়ে যেতে পালিয়ে যাওয়ার ধরনটাই চলে আসবে। সামনের দিকে এগিয়ে যাব, দৌড়ে যাব, এগিয়ে যাব আরো সামনের দিকে, আরো ভালোর দিকে। তাহলেই কিন্তু আমরা সফলতার দিকে যেতে পারবো।
জানা। তাহলে অ্যাওয়ারনেসের প্রথম একটা হচ্ছে জ্ঞানের পরিবর্তন, জানতে হবে, জানার মাধ্যম প্রচুর। তারপরেই চলে আসি 2 নম্বরে, কি না বোঝা। 2 নম্বর হবে বোঝা, 3 নম্বর নয়। এই বোঝাটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে করাটা খুব কঠিন। 2 নম্বরে বোঝা। বোঝাটা কি? বোঝাটা হচ্ছে আপনার দক্ষতার পরিবর্তন। আপনি কতটা দক্ষ হতে পারলেন এই জ্ঞানটা থেকে, জানাটা থেকে, দক্ষতার পরিবর্তন। আমার আর এগুলো এখন মানে লেখার মতো খুব বেশি সময়ের জন্য এটা আলোচনাটা নয়। জ্ঞানের পরিবর্তন, জানাটা, আর বোঝাটা হচ্ছে আপনার কি বললাম, দক্ষতার পরিবর্তন। দক্ষতার পরিবর্তন অর্থাৎ আমি আমার দক্ষতাটাকে কতটা আপগ্রেড করতে পারলাম, কতটা পরিবর্তন করতে পারলাম এই জ্ঞানটা দিয়ে, কতটা এগিয়ে যেতে পারলাম। তারপরেই যেটা আসছে, যেটা খুব কঠিন, করা, দক্ষতার পরিবর্তন, সচেতনতার পরিবর্তন বলা যেতে পারে। পরিবর্তন, এই কড়াটা কি? তার মানে আপনার এই জ্ঞানের পরিবর্তন, স্বচ্ছতা বা দক্ষতার পরিবর্তন হয়েছে যেটা, সেটা আপনাকে করতে সাহায্য করেছে, অর্থাৎ পুরো সক্ষম তৈরি করেছে। সক্ষম, আপনি একজন সক্ষম মানুষ হয়েছেন। অর্থাৎ আপনি যত্রতত্র আর থুতু ফেলেন না। আপনি বুঝেছেন যে বাইরে মলমূত্র ফেললে যত না মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, বাইরে থুতু ফেলার জন্যও কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হচ্ছে, পরিবেশটা নষ্ট হচ্ছে, পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আপনি সক্ষম হলেন যদি আপনি সেই কাজটা করতে পারেন। যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে সক্ষম বলা যাবে না। আমি বেশি আলোচনা করব না, পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে বললে পরেই বহু কিছু বলা যায়। আপাতত এইটুকুন থাক। আমরা যখন ইউটিউব লাইভে আসবো তখন অনেকটা সময় পাওয়া যাবে, 2-3 ঘন্টা সময় পাওয়া যাবে। সেই সময়ের মধ্যে আমরা বিস্তারিত আরও শিক্ষামূলক এরকম ভিডিও, অঙ্ক, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান নিয়ে আমরা, এবং আমাদের কিভাবে পরিবর্তন করা যায়। আমি SWIRMটা বলেছিলাম, শর্ট অ্যানালাইসিস, অর্থাৎ মানুষের আত্মিক ডেভেলপমেন্টটা করতে হবে। পৃথিবীতে কেউ কারো উন্নয়ন ঘটিয়ে দিতে পারে না, মানুষ নিজেই পারে নিজের উন্নয়ন করতে। তাহলে নিজেকেই সেই জায়গায় আনতে হবে। সেই জায়গা আনতে গেলে মোটিভেশন বা অনুপ্রেরণার বিশেষ দরকার। যাই হোক, আজকে আমরা এই পয়েন্টসগুলো খালি দেখি। তারপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে অর্গানাইজিং, সংগঠিত হওয়ার ক্ষমতা। এই সংগঠন বা অর্গানাইজিং এই নিয়ে বলতে গেলে প্রচুর বলা যাবে, কিন্তু আমি ছোট্ট করে একটু বলি। অর্গানাইজেশনের ক্ষেত্রে প্ল্যানিংয়ের একটা বিষয় চলে আসে। প্ল্যানিং, অর্গানাইজেশন থাকলেই একটা প্ল্যান থাকবে। অর্গানাইজিং, সংগঠিত হওয়া খুব কঠিন একটা জায়গা। সংগঠিত হওয়া, আমরা সবাই চেষ্টা করব কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে। ছোট হোক, ভালো সংগঠন, দলবদ্ধ। কারণ এখন গ্রুপ ডাইনামিক্স চলছে, যৌথভাবে, এককভাবে কোনো কাজ হবে না। পুরো ডেভেলপমেন্টটাই হচ্ছে ক্লাস্টার মোডে ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, একসঙ্গে ডেভেলপমেন্ট। প্রত্যেকটা কাজ কিন্তু এখন কমিউনিটি ডেভেলপমেন্টে চলে গেছে, অর্থাৎ ক্লাস্টার মোডে চলে গেছে। অর্থাৎ যে এককভাবে তো বাঁচা যায় না, তাহলে অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকতে হবে। একটা দেখবেন আঙুর যেগুলো খুচরো হয়ে যায়, তার দাম 20 টাকা 30 টাকা কিলো, কিন্তু থোকা আঙুরের দাম বেশি। তাহলে সবসময় চেষ্টা করতে হবে যে সংগঠনের মধ্যে থাকার, আঙুরের থোকার মধ্যে থাকার। থোকা থেকে ঝরে পড়ে গেলেই কিন্তু তার কোনো দাম থাকবে না। একা একা খুব বেশি দূরে এগোনো যায় না, ভালো কিছু করা যায় না। অর্গানাইজিং নিয়ে বেশি বলবো না, কারণ অর্গানাইজেশন নিয়ে বলতে গেলে আপনার ওই প্ল্যানিংয়ের প্রশ্ন চলে আসে। প্ল্যানিং, অর্গানাইজেশন, কোঅর্ডিনেশন, লিডারশিপ এবং ম্যানেজমেন্ট, এই টোটাল সাইকেলগুলো চলে আসে অর্গানাইজেশন বলতে গেলে। একটা অর্গানাইজেশন ঠিকঠাক মতো চলতে গেলে তাদের কিন্তু একটা ভালো প্ল্যানিং থাকবে, তাদের অর্গানাইজেশনটা গোছানো সুন্দর থাকবে, বিজ্ঞানসম্মত থাকবে। তারপরে কোঅর্ডিনেশন, সবার মধ্যে সমন্বয় থাকা, সুন্দর একটা সুষ্ঠু সমন্বয় থাকবে। লিডারশিপ, নেতৃত্ব, লিডারশিপ খুব বড় কথা। লিডারশিপ
ও সোজ দ্য ওয়েজ, গোজ দ্য ওয়ে অ্যান্ড নোজ দ্য ওয়েজ, যে লিডার হবে। লিডার মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপলস, একটা দলবদ্ধ মানুষকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের সংগঠিত করে রাখা। লিডারের বিরাট একটা বৈশিষ্ট্য, বিরাট একটা গুণ, হ্যাঁ, একজন ডেমোক্রেটিক লিডার যিনি হবেন। যাই হোক, এই বিষয়গুলো খুব বিস্তৃত বিষয়, প্রচুর গল্প, খেলা এবং বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে এগুলো আমাদের আয়ত্ত করতে হয়। যাই হোক, এইটুকুনি খালি বলা যে নেতৃত্ব মানে একটা দলকে, বেশ কিছু গ্রুপ অফ পিপলকে, মানুষকে একত্রে করে একটা নির্দিষ্ট গোল বা লক্ষ্যে পৌঁছানো হচ্ছে লিডারের কাজ। লিডার সে জানে সোজ দ্য ওয়েজ, কোন পথে যেতে হবে, সে জানে নোজ দ্য ওয়েজ, জানে কোন পথে যেতে হবে সেটাও তার জানা। সুতরাং অর্গানাইজেশন থাকতে গেলে লিডার থাকবে, লিডারশিপ থাকবে, সেই সমস্ত ম্যানেজমেন্ট নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরেই চলে আসি আইতে হচ্ছে ইনিশিয়েটিভ। যেমন ইনিশিয়েটিভ, এটাও আর একটা গুরুত্বপূর্ণ কথা। ইনিশিয়েটিভ উদ্যোগী হওয়া, উদ্যোগ উন্নয়ন। আমরা উদ্যোগ উন্নয়ন সারা রাজ্যেই, সবকটা জেলাতেই এই উদ্যোগ উন্নয়নের কর্মসূচি করছি এবং ভবিষ্যতেও করব। যে সমস্ত জায়গা থেকে আমরা ডাক পাবো, আমরা সমস্ত পলিটেকনিক কলেজের ফাইনাল ইয়ারের ছেলে মেয়েদেরও এই উদ্যোগী হওয়ার জন্য মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল শিক্ষকেরা, হ্যাঁ, বিভিন্ন রকম আই এম দ্য গ্রেটেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন। মোহাম্মদ আলী সবসময় বলতেন আই এম দ্য গ্রেটেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন, আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন। অর্থাৎ পজিটিভ মেন্টালিটি উইথ এফোর্টস ইনক্রিজেস দ্য ক্যাপাবিলিটি অফ ইউর সাকসেস। আপনার যত পজিটিভিটি থাকবে, আপনি যত পজিটিভ হবেন, আপনি সাকসেস বা সফলতার দিকে যাবেন। সব মানুষই চায় একটু সফল হতে, ভালো হতে। এই উদ্যোগী করাটা কিন্তু একটা কঠিন কাজ, খুব কঠিন কাজ। আর্থিক উন্নয়ন যেমন করা কঠিন কাজ, মনের মাইন্ড, আমরা পরে এই বিষয়গুলো নিয়ে আসবো। মাইন্ডসেট, মন স্থির করা, সুস্থ মন সুস্থ শরীরের জন্ম দেয়। মন নিয়ে বলতে গেলেও সারাদিন লাগবে। সুতরাং আমরা এই বড় ক্লাসগুলো চেষ্টা করব একটা নির্দিষ্ট টাইম, সেই কারণে আমরা বললাম যদি দেখেন কেউ, সেক্ষেত্রে আমাদেরও উৎসাহটা বাড়বে এবং কিছু মানুষ যে বিষয়গুলো যদি ভুলভ্রান্তি থাকে নিশ্চয়ই ফিডব্যাক দেবেন, আলাপ আলোচনা করা যাবে। আলাপ আলোচনা করে একটা মানে বুদ্ধির স্তর, চেতনার স্তরে আমাদের প্রত্যেকেরই এই শেয়ারিংয়ের মাধ্যমে একটা ভালো জায়গায় আসার আমরা চেষ্টা করব। কি করে আরও ছেলে মেয়েদেরও আমরা উপকার করতে পারি, তাদেরকে একটা সুন্দর পথে আনতে পারি, তাদের বিকাশ ঘটাতে পারি। তাহলে এই উদ্যোগ করতে যাওয়া, উদ্যোগী করতে গেলে পরে তার ওই যেটা বলেছিলাম SWIRM এর সাইলেন্ট মেম্বার, নিষ্ক্রিয়, চুপচাপ নিস্তব্ধ হয়ে থাকছে, পড়ার সময় কথা বলছে না, তাকে কিভাবে কথা বলানো, তার মনে আঘাত করে দিলে, আঘাত পেলে পরে সে কিন্তু আর পড়া থেকে বিচ্যুত হয়ে যাবে। তাহলে উদ্যোগী করাটা খুব কঠিন, আপনাকে উদ্যোগী হতেই হবে। উদ্যোগী না হলে পরে যতক্ষণ গতিশীলতায় জীবন, গতিহীনতায় মৃত্যু। গতিশীল থাকবেন, যতক্ষণ উদ্যোগী থাকবেন ততক্ষণ কিন্তু আপনি সফলতার দিকে আস্তে 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 পিরামিডের ওই চূড়ায় উঠতে পারবেন, অর্থাৎ চূড়ার দিকে যাওয়ার একটা লক্ষ্য থেকে যাবে। তাহলে আমরা চেষ্টা করব উদ্যোগী হওয়ার এবং সব সময় কাজের মধ্যে থাকার। এ ম্যানস ওয়ার্ক ইজ দ্য এক্সপ্লানেশন অফ দ্যাট ম্যান। একটা মানুষের পরিচয় তার কাজ। যত কাজের মধ্যে থাকবেন তত দেখবেন আপনার উদ্যোগটা বাড়বে এবং উদ্যোগী হতে পারবেন। এই উদ্যোগী হতে গেলে আপনাকে সেই বললাম অ্যাওয়ারনেস, সচেতন হতে হবে। আপনি যখন জানবেন যে আমার সরকার এত এত স্কিম, এত এত প্রকল্প, এত এত কিছু রেখেছে, সেগুলো তো আমার অধিকার, আমাদেরই জনগণের পয়সা দিয়ে, ট্যাক্সের পয়সা দিয়ে এই সমস্ত স্কিমগুলো, অর্থাৎ শিশু জন্মানোর আগে থেকে ওই জননী সুরক্ষা যোজনা থেকে মরে যাওয়ার পর সমব্যাধি থেকে যত কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। জানলে পরে আপনি কিন্তু সেগুলো আদায় করে নিতে পারবেন। সুতরাং উদ্যোগী হওয়াটা খুব জরুরি। এগুলো
আমরা বিশদ আলোচনা করব, সেটা প্রত্যেক রবিবার আশা করছি। যদি আমরা 4টে থেকে ইউটিউবে যুক্ত থাকি, তাহলে এই আলোচনাগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমরা বসতে পারি। তারপরেই দেখুন চলে আসছে নিডস, প্রয়োজনীয়তা, চাহিদা, নিডস। এনএ হচ্ছে নিডসটা কি, আপনার নিডসটা কি? আমরা একটা মানুষকে ভিশন দেখাতে পারি না, ভিশন দূরকে দেখো। আমরা বলি এক্সারসাইজ করো, যখন রাস্তায় বেরোবে বা কোথাও যাবে, চোখ যত দূর যাচ্ছে সেই দৃষ্টিটাকে বাড়ানোর চেষ্টা করো। আপনার নিডস কিছুই নেই, না ওই যা চলে যাচ্ছে, আমার বেশি পড়ে লাভ নেই, আমার বাবার পয়সা আছে, আমি এটাও করে ওটা করে চলে যাবে, ব্যবসা করব, আমি এটা করব। এই যে অন্যের উপর নির্ভরশীলতা, এটাকেই পরনির্ভরতা আমাদেরকে দিনকে দিন পিছিয়ে দিচ্ছে। পরনির্ভরতার অক্টোপাসের জাল থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমার নিডস, আমার চাহিদাটা কি? অনেক চাহিদা। আমি খালি ওই মৌলিক অধিকারগুলো সুরক্ষিত হলেই আমার চাহিদা পূরণ হলো তা নয়। আমার এই যে জীবন, এই জীবনে আমার চাহিদাগুলো বাড়াতে হবে, ভিশনটাকে বাড়াতে হবে। তাহলেই আপনি উদ্যোগী হবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার প্রয়োজনীয়তাগুলোকে মেটানোর জন্য কি করে দৌড়াতে হয়, কি করে গতিশীল হতে হয়। তাহলে আপনি আপনার নিডসটা ঠিক করুন, কি কি প্রয়োজন আপনার জীবনে, এবং আপনার যে প্রয়োজনগুলো আস্তে আস্তে যদি বাড়ে, ভিশনটা যত বাড়বে, নিডস বাড়বে এবং আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তারপর এই নিডসের পরে আমরা বলবো আমরা যেটা করাই, আমাদের যেটা প্যাশান, আমাদের যেটা গোল বলতে পারেন, আমাদের প্যাশান বলতে পারেন, আমাদের ভিশন বলতে পারেন, আমাদের মিশন বলতে পারেন। মিশন কতটা পূরণ হয়েছে বলা যাবে না, কারণ মানব সম্পদ উন্নয়ন যদি আরও ভালো হতো, আরও ভালোর দিকে যেত, তাহলে আমরা বলতে পারতাম যে আমাদের এই মিশনটা পূরণ হয়েছে, ভালো হয়েছে। সেটা বলার মতো জায়গায় এখনো নেই আমরা। এই টিটা হচ্ছে ট্রেনিং, যে ট্রেনিং, প্রশিক্ষণ, বুদ্ধি স্তরে, চেতনা স্তরে ঘা দেওয়া, ভালো মানুষ তৈরি করা, যে প্রশিক্ষণ কাজের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করেছি, যুক্ত হয়ে আছি এবং বিভিন্ন রকম এরকম প্রশিক্ষণের সঙ্গে এখনও যুক্ত। আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং সেখান থেকে বহু মানুষের জ্ঞানের আদান প্রদান, পার্টিসিপেটারি মোডে, পিআরএ, পিএলএ, বিভিন্ন যে মেথোডোলজি আছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করছি মানব সম্পদ উন্নয়ন, এবং এটা সারা বিশ্বের লক্ষ্য। আমরা জানি ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি আছে, এসডিজিতে সারা বিশ্বে এই একইভাবে মানব সম্পদ উন্নয়নের জন্য প্রতিনিয়ত কিন্তু প্রশিক্ষণ চলছে। এবং 2030 সালের মধ্যে এই এসডিজির সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টা লক্ষ্য আছে, 169টা ইন্ডিকেটর আছে। এগুলোকে পূরণ করার প্রতিনিয়ত চেষ্টা। আমাদের মতো হাজার হাজার প্রশিক্ষক যারা সারা বিশ্বে মানুষকে মানব সম্পদ উন্নয়নের জন্য, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য পূরণের জন্য 2030 সাল অবধি প্রতিনিয়ত তারা কাজ করে চলেছেন। তাহলে এইগুলো বিষয়গুলো হলে পরেই আসছে প্রশিক্ষণ সবাই নেই আমরা, কারণ শিক্ষণ পঠন পাঠন এগুলো ছাড়া আমাদের উদ্যোগী হওয়া, সচেতন হওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেই লাস্ট যেটা আমরা বলবো, যদি আমরা প্রশিক্ষণ নিয়ে সত্যি ভালো মনের মানুষ হতে পারি, মানুষ হই, আমাদের একটাই কাজ হবে একে অপরের পাশে থাকা। আমরা ভাবি যে আজকে দেখুন অচেনা অপরিচিত কোনো জায়গায় বিপদে পড়েছি, মাথা ঘুরে পড়ে গেছি, সেখানকার মানুষ চেনে না জানে না, তারাই কিন্তু হাসপাতালে নিয়ে যায়, তারাই কেউ রক্ত লাগলে রক্ত দেয়। তাহলে মানুষের পাশে থাকতে হবে,
অর্থাৎ আপনি যখন এগুলো পূরণ করবেন, আপনি এস অর্থাৎ সোশ্যাল সার্ভিস, আপনার এটা একটা সামাজিক দায়িত্ব আছে, সমাজের জন্যও আপনাকে কিছু করতে হবে। সমাজ থেকে তো প্রচুর কিছু নিচ্ছি আমরা, তাহলে সমাজকেও কিছু ফিরিয়ে দিতে হবে। সেই কারণে ট্রেনিং যদি হয়ে আপনি একটা ভালো মনের মানুষ তৈরি হন, আপনি সব সময় চেষ্টা করবেন সমাজকে আমরা কিছু যাতে ফিরিয়ে দিতে পারি। সেই লাস্ট এসটা হচ্ছে সোশ্যাল সার্ভিস, এস। সোশ্যাল সার্ভিস, এই শেষ এসটা হচ্ছে সোশ্যাল সার্ভিস। আপনাকে আপনার দায়িত্ব পালন করতেই হবে। একে অপরের পাশে থাকুন। আপনার যদি কোনো ক্ষতি না হয়, আমি যদি একটা মানুষকে সাহায্য করি, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে আমাদের কি অসুবিধা আছে যে সমাজের বিভিন্ন কাজে আমরা কেন অংশগ্রহণ করব না? যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা নির্দ্বিধায় নির্ভয়ে কাজ করে চলেছেন, মানুষের পাশে থাকছেন, সরকার তো করছে। সরকার এত উন্নয়ন, এত স্কিম, এত কিছু থাকার পরও এখনও মানুষ কেন অসহায়, কেন মানুষ কাঁদছে? তাহলে আমরা যারা স্বেচ্ছাব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাইছি, কাজ করতে চাইছি, আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করি যে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন আমরা রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম, আমরা সব দেখব যে সারা বিশ্বে মানুষের বিপদে এরা ঝাঁপিয়ে পড়ছে, এরা কাজ করছে। আজকে আমরাও চেষ্টা করব যে আমরা প্রশিক্ষণ নিয়ে যখন একজন ভালো মানুষ তৈরি হব, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের সেবা করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। তাহলেই কিন্তু আমাদের এই পৃথিবীতে আসাটা কি হবে? সার্থক হবে। কারণ আজ আছি, কাল নেই, কাল হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের এই কর্মগুলো, আমরা যে কাজগুলো করে যাচ্ছি, আমরা যে কাজগুলো রেখে যাচ্ছি, এটা ইনভিজিবল কাজ। আমরা সারা রাজ্যে এবং রাজ্যের বাইরেও বিভিন্ন প্রদেশ আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, আমরা তাদের সঙ্গে নলেজের শেয়ার করেছিলাম। সেই যে কাজগুলো, তার মধ্যে থেকে যে কাজগুলো আমরা রেখে যাব, সেই কাজগুলো কিন্তু থেকে যাবে। আজকে যে সমস্ত ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে মানুষ করা হচ্ছে, পড়াশোনা শিখছে, সেটাই কিন্তু থেকে যাবে। আজ হয়তো আমরা, ভবিষ্যতে হয়তো থাকবো না। সুতরাং আমি অনুরোধ করব, আসুন সবাই মিলে একটা সুন্দর সুস্থ সমাজ গঠন করি, যেখানে সবাই সবার পাশে থাকব। আলোচনা করে ভালো নিশ্চয়ই করা যাবে, করা যাবে না এটা নয়। সমস্যা থাকবেই, সব মানুষের সমস্যা আছে, সমাজে মানুষের সমস্যা থাকবে, কিন্তু সব সমস্যার সমাধান আছে, সব সমস্যার সমাধান আছে। পরিবার ভিত্তিক পরিকল্পনা তৈরি করুন। একটা পরিবারের যা আছে, যতটুক আয়, তার সঙ্গে সরকারের আয়টাকে আপনি অ্যাড করুন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আপনার বিনা পয়সায় চাল, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সমস্ত প্রকল্পগুলো অ্যাড করলে একটা মানুষ যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তার মৌলিক অধিকারগুলো যাতে সে সম্পূর্ণ হয়, সেটাই আমাদের রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং আমরা এইগুলো পূরণ করার পর আমরা চেষ্টা করি মানুষের পাশে হাত বাড়িয়ে দিই, এবং হাত আমাদের সোজা, একে অপরের দিকে হাত বাড়িয়ে দিলেই আমাদের দিকে সবাই হাত বাড়িয়ে দেবে, এবং একটা সুন্দর সুস্থ সমাজ গঠন করব। আবার বলি যে এখানে খুব বেশি আলোচনা করার জায়গা নয়, দীর্ঘক্ষণ আলোচনা অনেককেই বোর করে দিতে পারে। প্রতি রবিবার এই রকমই শিক্ষামূলক আলোচনা নিয়ে ঠিক 4টের সময় ইউটিউব চ্যানেলে, ইউটিউবের মাধ্যমে আসার চেষ্টা করব। যদি না সেরম কোনো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই বা কাজ পড়ে যায়, সেই কারণে এটা আমার বিনম্র অনুরোধ থাকবে, যদি প্রতিটি রবিবার 4টের সময় একটু ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকেন বা শোনেন, তাহলে এই শিক্ষামূলক এবং অবশ্যই একাডেমিক দিক আলোচনা করা হবে। শুধু প্রশিক্ষণ নয়, কিভাবে ভালো মানুষ তৈরি করা হয় নয়, মোটিভেশন নয়, উদ্যোগ উন্নয়ন নয়, এগুলো তো আছেই। এগুলোর সাথে সাথে আমরা চেষ্টা করব যাতে সমাজটাকে আমরা ভালো করতে পারি।
নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। কষ্ট আছে, সেটাকে আমরা সবাই যদি ভাগ করে নিই তাহলে সেটা কিন্তু অনেকটাই লাঘব হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার ও প্রণাম জানিয়ে শেষ করলাম।